সাধারণত আমরা যখন ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট কনভার্সন শব্দগুলো শুনি তখন আমাদের চোখের সামনে আসলে কি ভেসে ওঠে? খুব সম্ভবত শীতাতপ নিয়ন্ত্রিত একটা কর্পোরেট মিটিং রুম, তাই না? বিশাল স্ক্রিনে হয়তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলছে। হ্যাঁ, ঠিক। স্যুট টাই পরা কিছু মানুষ আর দারুণ একটা সেলস স্পিচ। মনে হয় যেন কোনো একটা আন্তর্জাতিক বায়ারকে রাজি করানোর আসল জাদুটা ওই মিটিং রুমের চার দেয়ালের ভেতরেই ঘটে। একদম। এটা আসলে আমাদের একটা কনভেনশনাল বিজনেস মাইন্ডসেট। আমরা সেলস এবং মার্কেটিং টিমের ওপরই নতুন ক্লায়েন্ট আনার পুরো ক্রেডিটটা দিয়ে দিতে অভ্যস্ত। হ্যাঁ, কিন্তু আজকের এই সোর্সগুলোর ভেতরে আমরা গ্লোবাল অ্যাপ্যারেল বা পোশাক শিল্পের যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেখানে এই ধারণাটা পুরোপুরি উল্টে যায়। ঠিক বলেছেন। আর আজকের এই আলোচনায় আমরা এমন একটা জগতেই প্রবেশ করতে যাচ্ছি, যেখানে ওই এসি রুমের প্রেজেন্টেশনগুলো আসলে কোনো কাজেই আসে না যদি না পেছনের আসল ইঞ্জিনটা ঠিকঠাক চলে। রাইট। আমাদের আজকের তথ্যসূত্র হলো একটি অত্যন্ত আকর্ষণীয় গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানেজার ইন্টারভিউ মাস্টার ক্লাসের নির্দেশিকা। ১৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন ফ্যাক্টরি ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে এই গাইডলাইনটি। এবং এটা মূলত একটি মাঝারি থেকে বড় কারখানার নতুন ম্যানেজার নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে তৈরি। ধরুন এমন একটা কারখানা যেখানে ৫০০ থেকে ২,০০০ শ্রমিক কাজ করেন। এবং যারা H&M, জারা, লিভাইস বা ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোকে পণ্য সরবরাহ করে। একদম তাই। আর আমাদের আজকের আলোচনার মূল মিশন হল এই বিষয়টা ডিকোড করা যে পোশাক শিল্পে আসল সেলস পিচ কোনো মিটিং রুমে হয় না, সেটা হয় কারখানার ফ্লোরে। চমৎকার একটা বিষয়। একটি সফল উৎপাদন ব্যবস্থা এবং কমপ্লায়েন্স কিভাবে একজন সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্লায়েন্টে রূপান্তর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, সেটাই আমরা আজ এক্সপ্লোর করব। আসলে গ্লোবাল অ্যাপ্যারেল ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট কনভার্সনের ডায়নামিক্সটা বোঝা খুব জরুরি। একজন বায়ার বা ক্লায়েন্ট যখন $1,000,000 অর্ডার নিয়ে আসেন, তখন তারা কিন্তু শুধু আপনার সেলস টিমের মুখের কথায় বা ব্রোশিওর দেখে বিশ্বাস করেন না। স্বাভাবিক। তারা দেখতে চান কারখানার ভেতরের সক্ষমতা। আর এই পুরো বিশাল সিস্টেমটাকে যিনি একটা অর্কেস্ট্রার মধ্যে পরিচালনা করেন, তিনি হলেন ফ্যাক্টরি ম্যানেজার। আজকের এই ইন্টারভিউ গাইডলাইনটা মূলত সেই সুপার হিরোকে খুঁজে বের করারই একটা ব্লুপ্রিন্ট। দারুণ বলেছেন। আর এই গাইডলাইন বলছে ইন্টারভিউর প্রথম ধাপটাই শুরু হয় প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড অপারেশনস দিয়ে। হ্যাঁ, অর্থাৎ উৎপাদনের মূল ইঞ্জিন। ইন্টারভিউর শুরুটা হয়তো সাধারণ পরিচিতি বা আইস ব্রেকিং দিয়ে হচ্ছে, কিন্তু আসল খেলাটা শুরু হয় টেকনিক্যাল প্রশ্নে গিয়ে। ঠিক। তথ্যসূত্র বলছে এখানে প্রার্থীর কাছে গ্যান্ট চার্ট, ক্যাপাসিটি ক্যালকুলেশন এবং লাইন ব্যালেন্সিং নিয়ে গভীর জ্ঞান আশা করা হয়। এখন এই লাইন ব্যালেন্সিং বিষয়টা আমি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, বলুন। এটাকে অনেকটা শহরের ব্যস্ত ট্রাফিক নিয়ন্ত্রণের মতো মনে হচ্ছে। ধরুন একটা 4 লেনের রাস্তায় সব গাড়ি দারুণ স্পিডে চলছে, কিন্তু হঠাৎ একটা লেন কোনো কারণে বন্ধ হয়ে গেল। আচ্ছা। কি হবে? পেছনে সব গাড়ি জট পাকিয়ে যাবে। কারখানার প্রোডাকশন লাইনেও ব্যাপারটা তেমনই হওয়া উচিত। একটা সেলাই মেশিনে যদি কাজ আটকে থাকে, তাহলে তো পুরো লাইনের আউটপুট 0 হয়ে যেতে পারে, তাই না? আপনার ট্রাফিকের অ্যানালজিটা কাজের ফ্লো বোঝানোর জন্য দারুণ, তবে কারখানার ক্ষেত্রে বিষয়টা আরেকটু জটিল। হ্যাঁ, আর একটু জটিল রাস্তায় সব গাড়ি তো স্বাধীনভাবে চলে, কিন্তু প্রোডাকশন লাইনে একটা শার্ট তৈরি হতে হয়তো 20টা আলাদা প্রসেস লাগে, এবং প্রতিটি প্রসেস একে অপরের উপর নির্ভরশীল। ওহ, আচ্ছা, বুঝতে পেরেছি। কেউ হয়তো কলার সেলাই করছে, কেউ বোতাম লাগাচ্ছে। এখন যে কলার সেলাই করছে তার যদি 1 মিনিট লাগে, আর যে বোতাম লাগাচ্ছে তার যদি 2 মিনিট লাগে, তাহলে তো খুব দ্রুতই কলারের স্তূপ জমে যাবে। একদম। আর বোতাম লাগানোর মানুষটা কাজের চাপে খাবে। এখানেই একজন ম্যানেজারের লাইন ব্যালেন্সিং স্কিল কাজে লাগে। তাকে হিসাব করতে হয় কোথায় অতিরিক্ত লোক লাগবে বা কোথায় মেশিনের স্পিড বাড়াতে হবে। ঠিক তাই। এই হিসাবটা করার জন্যই কি গাইডলাইনে ও মেট্রিক্সগুলোর কথা বলা হয়েছে? আমি দেখছি ইন্টারভিউতে ক্যান্ডিডেটকে সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন, এসএমভি এবং স্যাম নিয়ে বেশ কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। হ্যাঁ, এগুলো প্রোডাকশনের একদম কোর মেট্রিক্স। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। আমরা যখন স্যাম স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট বা এসএমভি নিয়ে কথা বলি, একটা শার্টের কলার জুড়তে একজন মানুষের ঠিক কত মিনিট বা কত সেকেন্ড লাগা উচিত, সেটা স্টপওয়াচ ধরে মেপে ফেলা হচ্ছে। আমার প্রশ্ন হলো, এই মেট্রিক্সগুলোতে এত বেশি ফোকাস করলে কি কর্মীদের একটু মেশিনের মতো মনে হয় না? মানুষ তো আর রোবট নয় যে সবসময় একই সেকেন্ডে কাজ শেষ করবে। হ্যাঁ, কারো মনে হতে পারে এমনটা। তাদের তো ইমোশন আছে, ক্লান্তি আছে।
বাইরে থেকে দেখলে এই স্টপওয়াচ ধরে কাজ মাপার বিষয়টা আসলেই খুব যান্ত্রিক বা অমানবিক মনে হতে পারে, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা জানলে দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আচ্ছা। এসএমভি বা স্যাম এর হিসাবটা কিন্তু শুধুমাত্র মেশিনের সর্বোচ্চ স্পিডের উপর ভিত্তি করে হয় না। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়মানুযায়ী এই সময়ের ভেতর একটা অ্যালাউন্স বা ছাড় যুক্ত থাকে। অ্যালাউন্স? সেটা কীরকম? এর মধ্যে ফ্যাটিগ অ্যালাউন্স বা ক্লান্তির জন্য সময়, এমনকি ব্যক্তিগত প্রয়োজনের সময়ও ধরা থাকে। ও আচ্ছা, মানে স্টপওয়াচের ওই হিসাবের ভেতরেই মানুষের ক্লান্ত হওয়ার বিষয়টা ক্যালকুলেট করা আছে। একদম। আর এর মূল উদ্দেশ্য কর্মীদের রোবট বানানো নয়, বরং কারখানার ভেতরের বিশৃঙ্খলা বা কেয়স ঠেকানো। মেক সেন্স। বাংলাদেশ, ভিয়েতনাম বা ভারতের বাস্তবতায় একটা কারখানায় যখন ২,০০০ শ্রমিক কাজ করেন, তখন যদি কাজের কোনো স্ট্যান্ডার্ড সময় নির্দিষ্ট না থাকে, তাহলে তো একজন এক গতিতে কাজ করবে। ঠিক, তখন কিছু শ্রমিকের ওপর কাজের চাপ পড়বে অস্বাভাবিক বেশি, আবার কেউ হয়তো কাজ না পেয়ে বসে থাকবে। এই পদ্ধতিগুলো মূলত কাজের চাপকে সবার মধ্যে সমানভাবে বণ্টন করে দেয়। বুঝতে পারছি। গাইডলাইনে এরপর লিন ম্যানুফ্যাকচারিং, 5S এবং কাইজেনের কথা বলা হয়েছে। এগুলো তো মূলত অপচয় কমানো এবং কাজের পরিবেশ উন্নত করার জাপানিজ কৌশল। হ্যাঁ, এগুলো প্রোডাকশনের জন্য খুব জরুরি। কিন্তু এই 5S বা কাইজেন কারখানার ফ্লোরে কিভাবে ক্লায়েন্ট কনভার্সনে সাহায্য করে? ধরুন 5S এর কথায় যদি আসি, এর একটা অংশ হল প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে রাখা। হুম হুম একজন শ্রমিকের কাঁচিটা যদি একটু দূরে থাকে এবং প্রতিবার সুতো কাটার জন্য তাকে ১ সেকেন্ড অতিরিক্ত সময় ব্যয় করতে হয়, 1 সেকেন্ড, আর এমন কি সময়? আপাতদৃষ্টিতে মনে হয় কিছুই না, কিন্তু দিনে যখন ১০০০ পিস শট তৈরি করতে হয়, তখন ১০০০ সেকেন্ড বা প্রায় ১৫ মিনিট নষ্ট হচ্ছে শুধু সুতো কাটার জন্য। ও মাই গড! মাসে সেটা কয়েকশো ঘন্টায় দাঁড়াবে। একদম। একজন ম্যানেজার যখন কাইজেন ব্যবহার করে এই ছোট ছোট জিনিসগুলো অপটিমাইজ করেন, তখন প্রোডাকশন অনেক বেড়ে যায়। হুম আর বায়াররা যখন এসে দেখে যে এই ফ্যাক্টরির ফ্লোর কতটা সুশৃঙ্খল এবং তারা কতটা নিখুঁতভাবে ডেলিভারি টাইমলাইন মিট করতে পারে, তখন তারা ওই কারখানার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আর এটাই হলো প্রথম দফার ক্লায়েন্ট কনভার্সন। ঠিক ধরেছেন। বুঝতে পারছি। অর্থাৎ দক্ষতা এবং শৃঙ্খলা দিয়েই ক্লায়েন্টের প্রথম বিশ্বাসটা অর্জন করা হচ্ছে। কিন্তু শুধু প্রচুর শর্ট দ্রুত বানিয়ে ফেললেই তো আর কাজ শেষ নয়। না, একেবারেই না। এখানে আমরা চলে আসছি ইন্টারভিউয়ের সবচেয়ে ইন্টারেস্টিং সেকশনে, কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স। তথ্যসূত্র বলছে, গুণগত মান নিয়ন্ত্রণের জন্য ইন্টারভিউতে AQL, ইনলাইন ও ফাইনাল ইন্সপেকশন নিয়ে কথা হয়। তার সাথে রুট কজ অ্যানালাইসিস এবং 8D পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। আর এর সাথেই আসে কমপ্লায়েন্সের বিশাল এক তালিকা। হ্যাঁ, কমপ্লায়েন্স ছাড়া এখন ব্যবসা অসম্ভব। BSCI, RAP, GOTS, OCOTEX, ZDHH, M4E, আমি জাস্ট কয়েকটা নাম পড়লাম। এই এত সার্টিফিকেশন আর অডিটের কি দরকার? আচ্ছা, শুধুমাত্র একটা ভালো মানের নিখুঁত শর্ট তৈরি করাই কি যথেষ্ট নয়? আজ থেকে ২০ বছর আগে হয়তো শুধু একটা নিখুঁত শার্ট তৈরি করাই যথেষ্ট ছিল, কিন্তু আজকের গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শার্টটা কিভাবে তৈরি হলো, মানে পেছনের গল্পটা। হ্যাঁ, সেটা শার্টের কোয়ালিটির চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আপনি যে আন্তর্জাতিক বায়ারদের কথা বললেন, এদের কাছে কারখানার কমপ্লায়েন্স হলো তাদের নিজেদের ব্র্যান্ডের সুনামের সবচেয়ে বড় রক্ষা কবচ। মানে ক্রেতারা এখন জানতে চায় তাদের পোশাক কোথা থেকে আসছে। ঠিক তাই। ধরুন, পশ্চিমা দেশের কোনো একটা স্টোরে একজন ক্রেতা একটা সুন্দর ডেনিম জ্যাকেট কিনল, হুম কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে যদি একটা ভিডিও ভাইরাল হয় যে ওই জ্যাকেটটা যে কারখানায় তৈরি হয়েছে, সেখানে শ্রমিকদের জোর করে ওভারটাইম করানো হয়, বা ফায়ার এক্সিট বন্ধ থাকে। হ্যাঁ, অথবা কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি নদীর পানিতে মিশে পরিবেশ ধ্বংস করছে, তাহলে কি হবে? ওই ক্রেতা তো বটেই, ওই ব্র্যান্ডের পুরো রেপুটেশন কয়েক ঘন্টার মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। একদম। তাই বায়াররা যখন নতুন ফ্যাক্টরি খুঁজতে আসেন, তারা কিন্তু মিটিং রুমের প্রেজেন্টেশন দেখেন না, তারা দেখেন কমপ্লায়েন্স। এই কারণে কি এই অডিটগুলো এত কড়াকড়িভাবে হয়? এই যে গাটস বা ZDXC এর কথা বলা হচ্ছে, এগুলো আসলে কিভাবে কাজ করে কারখানার ফ্লোরে? যেমন ধরুন, ZDHC নিশ্চিত করে যে কারখানায় ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না
এবং বর্জ্য শোধন বা ইটিপি প্ল্যান্ট ঠিকমতো চলছে। আচ্ছা। আবার বিএসসিআই বা র্যাপের অডিটররা যখন কারখানায় আসেন তারা শুধু কাগজপত্র দেখে চলে যান না, তাহলে কি করেন? তারা র্যান্ডামলি শ্রমিকদের আলাদা করে কথা বলেন, তাদের কাজের পরিবেশ, মজুরি, ছুটির সুবিধাগুলো যাচাই করেন। ও, মানে ফাঁকি দেবার কোনো সুযোগ নেই। না, ইন্টারভিউ বোর্ডে একজন ফ্যাক্টরি ম্যানেজারের কাছে জানতে চাওয়া হয় তিনি এই অডিটগুলোর জন্য কিভাবে প্রস্তুতি নেন। এই মানদণ্ডগুলো পূরণ করা এবং বায়ারদের পাঠানো অডিটরদের সামনে সফলভাবে অডিট পার হওয়াই হল পোশাক শিল্পের আসল সেলস পিচ। আপনি অডিটে ফেল করলেন মানে ক্লায়েন্ট ওই দিনই আপনার কারখানা থেকে মুখ ফিরিয়ে নেবে। একদম তাই। এটা দারুণ একটা পয়েন্ট। আর কোয়ালিটির ক্ষেত্রে আমি আরেকটা বিষয় নোটিস করলাম, গাইডলাইনে রুট কজ অ্যানালিসিস এবং 8D পদ্ধতির কথা বলা হয়েছে। 8D প্রবলেম সলভিং। হ্যাঁ, এটা কারখানায় কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়? মানে সমস্যা তো হতেই পারে, কিন্তু এই ফ্রেমওয়ার্কটা ম্যানেজারের কেন জানা দরকার? কারণ বায়াররা চায় না আপনি শুধু একটা সমস্যার সাময়িক সমাধান করে চুপ করে বসে থাকুন। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, একটা শিপমেন্টের আগে বায়ারের ইন্সপেকশনে দেখা গেল কয়েকটা শার্টে তেলের দাগ। আচ্ছা। একজন সাধারণ ম্যানেজার হয়তো শুধু ওই দাগওয়ালা শার্টগুলো বদলে নতুন শার্ট দিয়ে দেবেন। হ্যাঁ, এটাই তো সবচেয়ে সহজ সমাধান মনে হচ্ছে। কিন্তু একজন মাস্টার ম্যানেজার 8D পদ্ধতি ব্যবহার করবেন। তিনি প্রথমে একটা টিম বানাবেন, তারপর সমস্যাটা আইডেন্টিফাই করবেন, এরপর রুট কজ বা মূল কারণ খুঁজবেন। তেলের দাগটা কোথা থেকে এলো? হয়তো দেখা গেল 3 নম্বর লাইনের একটা নির্দিষ্ট সেলাই মেশিনের নিডল বারে লিকেজ আছে। আচ্ছা, মানে সমস্যার একেবারে উৎসে যাওয়া। হ্যাঁ, তারপর তিনি শুধু ওই মেশিনটা ঠিক করবেন না, বরং পুরো কারখানার সব মেশিনের মেইনটেনেন্স শিডিউল এমনভাবে আপডেট করবেন যেন ভবিষ্যতে কোনোদিন কোনো মেশিনে এই লিকেজ না হয়। ওয়াও! এই যে সমস্যাটাকে চিরতরে নির্মূল করার প্রক্রিয়া, এটাই 8D। ইন্টারভিউ বোর্ডে ম্যানেজারকে এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে ব্যাখ্যা করে প্রমাণ করতে হয় যে তার কারখানায় কোনো কোয়ালিটি ইস্যু হলে সেটা আর দ্বিতীয়বার ঘটবে না। আর এই আত্মবিশ্বাসটাই বায়ারকে কনভার্ট করে। একদম অসামান্য। কিন্তু এতক্ষণ আমরা মান, কমপ্লায়েন্স আর নিখুঁত সিস্টেম নিয়ে কথা বললাম। এবার যদি গাইডলাইনের পরবর্তী সেকশনে যাই, খরচ নিয়ন্ত্রণ বনাম মানসিক দিক। হ্যাঁ, এইচআর ও সাপ্লাই চেইন। হ্যাঁ, তখন আমি একটা বিশাল কন্ট্রাডিকশন বা বৈপরীত্য দেখতে পাচ্ছি। কিরকম বৈপরীত্য? ইন্টারভিউয়ের অন্যতম বড় একটা বিচার্য বিষয় হল গুণগত মান ঠিক রেখে কিভাবে প্রোডাকশন কস্ট বা খরচ কমানো যায়। রাইট। আবার অন্যদিকে লেবার ল বা শ্রম আইন মানতে হবে, কর্মীদের ওভারটাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে এবং কর্মীদের মোটিভেশনও ধরে রাখতে হবে। মানে একদিকে বায়ার চাপ দিচ্ছে খরচ কমাতে, আবার অন্যদিকে কমপ্লায়েন্স বলছে শ্রমিকদের কোনো সুবিধা কমানো যাবে না, বরং তাদের খুশি রাখতে হবে। একজন ফ্যাক্টরি ম্যানেজার এই দুই নৌকায় পা দিয়ে কিভাবে চলেন? দারুণ প্রশ্ন। ইন্টারভিউ বোর্ডে ঠিক এই জায়গাটিতেই ক্যান্ডিডেটকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করা হয়। আর এখানেই আমাদের ডটগুলো কানেক্ট করতে হবে। আচ্ছা। একজন অদক্ষ ম্যানেজার মনে করেন কস্ট রিডাকশন মানে হল মানুষের মজুরি কমানো বা সুবিধা কেড়ে নেওয়া। কিন্তু একজন দক্ষ ম্যানেজারের কাছে খরচ কমানো মানে হল অপচয় কমানো। অপচয় কমানো। হ্যাঁ, গাইডলাইনে খেয়াল করবেন সাপ্লাই চেইন, ইনভেন্টরি, সোর্সিং, মেশিনের সর্বোচ্চ ব্যবহার এবং লেআউট প্ল্যানিং নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। কিন্তু এই অপচয় কমানোটা কিভাবে মজুরি না কমিয়েই প্রোডাকশন কস্ট কমিয়ে দেয়? এর পেছনের মেকানিজমটা কি? মেকানিজমটা হল এফিশিয়েন্সি। ধরুন, কারখানায় কাপড়ের রোল আসার পর সেটা কাটিং সেকশন থেকে সেলাই সেকশনে যেতে অনেক সময় লাগছে, কারণ ফ্লোর লেআউটটা ভুল। একজন ভালো ম্যানেজার শুধু ফ্লোরের মেশিনের লেআউটটা রিঅ্যারেঞ্জ করে দিলেন। এতে এক জায়গা থেকে আরেক জায়গায় কাপড় নিয়ে যাওয়ার সময়টা অর্ধেক হয়ে গেল। আচ্ছা, মানে লজিস্টিক্সটা সহজ হয়ে গেল। ঠিক। ফলে দিন শেষে অতিরিক্ত কোনো পরিশ্রম ছাড়াই প্রোডাকশন 20% বেড়ে গেল। প্রোডাকশন বাড়লে আপনা-আপনি প্রতি পিস কাপড়ের উৎপাদন খরচ কমে আসে। চমৎকার। এর জন্য শ্রমিকের ন্যূনতম মজুরি কাটার বা তাদের ওপর অতিরিক্ত চাপ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। ইন্টারেস্টিং। গাইডলাইনে একটা ব্যাপার খুব স্পষ্টভাবে উল্লেখ আছে, ইন্টারভিউতে প্রার্থীদের উত্তরের পর গঠনমূলক ফিডব্যাক বা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়ার নিয়ম রয়েছে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়টা কিন্তু সাধারণ ইন্টারভিউতে দেখা যায় না।
মানে ইন্টারভিউয়ার শুধু প্রশ্ন করেই চুপ করে থাকবেন না, প্রার্থী কোথায় ভুল বলছে সেটা ধরিয়ে দেবেন। এটা কেন করা হয়? এটা মূলত প্রার্থীর মানসিক ফ্লেক্সিবিলিটি চেক করার জন্য করা হয়। ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, ধরুন ইন্টারভিউয়ার জানতে চাইলেন খরচ কমানোর একটা উপায়। প্রার্থী হয়তো বলল, আমি ওভারটাইম পুরোপুরি বন্ধ করে দেব। তখন ইন্টারভিউর ফিডব্যাক দেবেন। যদি হঠাৎ বাইরের তাগাদা আসে এবং প্রোডাকশন টার্গেট মিট করতে হয়, তখন ওভারটাইম ছাড়া আপনি শিপমেন্ট ধরবেন কিভাবে? তখন তো আসলেই বিপদ। তখন তো আপনাকে এয়ার শিপমেন্ট করতে হবে, যার খরচ ওভারটাইমের চেয়ে কয়েক গুণ বেশি। এর চেয়ে আপনি প্রসেস অপটিমাইজেশনের কথা কেন ভাবছেন না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ইন্টারভিউ বোর্ড দেখতে চায় যে ক্যান্ডিডেট তাৎক্ষণিক ফিডব্যাক নিতে পারে কিনা, তার চিন্তাভাবনা শুধু একমুখী কিনা। একদমই তাই। কারখানার ফ্লোর কখনো থিওরি অনুযায়ী চলে না, সেখানে প্রতিনিয়ত নতুন ডাইনামিক্স তৈরি হয়। সেই ডাইনামিক্সের কথাই যদি আসি, তাহলে আমাদের গাইডলাইনের সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে প্রবেশ করতে হয়, সংকট মোকাবেলা এবং বায়ার ম্যানেজমেন্ট। ক্রাইসিস ম্যানেজমেন্ট। সবকিছু ঠিকঠাক চলছে, মেশিন ঘুরছে, মান নিখুঁত, অপচয়ও কম, কিন্তু হঠাৎ করে একটা বিশাল সংকট এসে হাজির হলো। তখন সব হিসাব ওলটপালট হয়ে যায়। গাইডলাইন বলছে ইন্টারভিউয়ের সবচেয়ে সমালোচনামূলক অংশ হল এই পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন বা প্রবলেম সলভিং ক্রাইসিস। ক্রাইসিস ম্যানেজমেন্টের কিছু উদাহরণও দেওয়া আছে। কারখানায় আগুন লাগা, শ্রমিক ধর্মঘট, হ্যাঁ, বা হঠাৎ অর্ডার বাতিল। রাইট, অর্ডার ক্যান্সেলেশন কিংবা কাপড়ের ঘাটতি। এগুলো একজন ফ্যাক্টরি ম্যানেজারের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমি এই পরিস্থিতিটাকে একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করছিলাম। এতক্ষণ তো আমরা অনেক অ্যানালজি দিয়েছি। বলুন। এটাকে একটা ব্যস্ত রেস্তোরাঁর সাথে তুলনা করা যায়। ধরুন ছুটির দিনের রাত, রেস্তোরাঁ ভর্তি ক্রেতা, ঘিজঘিজ করছে, অর্ডারের পর অর্ডার আসছে। আচ্ছা। এদিকে শেফ রান্নাঘরে এসে দেখলেন অর্ধেক কাঁচামালই নেই। ভয়াবহ অবস্থা। $multi-million একটা শিপমেন্টের আগে যখন হঠাৎ কাপড়ের ঘাটতি দেখা দেয়, অবস্থাটা তো ঠিক তেমনই হয়, তাই না? এমন অবস্থায় একজন ফ্যাক্টরি ম্যানেজার কিভাবে মাথা ঠান্ডা রাখেন আর কিভাবে ক্লায়েন্টকে ধরে রাখেন? আপনার রেস্তোরাঁর অ্যানালজিটা ওই মুহূর্তের প্যানিক বোঝানোর জন্য পারফেক্ট। এই ইন্টারভিউ গাইডলাইন অনুযায়ী সংকটের সময় একজন ক্যান্ডিডেট কিভাবে রিয়্যাক্ট করেন সেটাই নির্ধারণ করে ক্লায়েন্ট দীর্ঘমেয়াদে থাকবে কিনা। ধরুন আপনার ওই কাপড়ের ঘাটতির উদাহরণটাই নেই, একজন সাধারণ বা অদক্ষ ম্যানেজার কি করবেন? আমার ধারণা তিনি হয়তো ভয় পেয়ে বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টা করবেন বা বায়ারকে মিথ্যে বলবেন যে কাজ চলছে। ঠিক। এবং যখন শিপমেন্ট ডেট মিস হবে, তখন ক্লায়েন্ট চিরতরে চলে যাবে এবং হয়তো জরিমানাও করবে। সেটাই তো হওয়ার কথা। কিন্তু ইন্টারভিউ বোর্ডে যে মাস্টার ম্যানেজারকে খোঁজা হচ্ছে, তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন। তিনি সাথে সাথে বায়ার ম্যানেজমেন্ট এবং মার্চেন্ডাইজিং টিমের সাথে মিটিং করবেন। আচ্ছা। তিনি বায়ারের কাছে সমস্যার কথা লুকাবেন না। তিনি বায়ারকে জানাবেন, দেখুন, আমাদের ডাইং প্রসেসে একটা ভুলের কারণে ৫,০০০ মিটার কাপড়ের ঘাটতি হয়েছে। সরাসরি বলে দেবেন। হ্যাঁ, তবে তিনি শুধু সমস্যা নিয়ে বায়ারের কাছে যাবেন না, তিনি ৩টি বিকল্প সমাধানও সাথে নিয়ে যাবেন। ওয়াও! সেই সমাধানগুলো কিরকম হতে পারে? তিনি হয়তো বলবেন, ১ নম্বর সমাধান, আমরা অন্য একটা লোকাল মিল থেকে ফ্যাব্রিক সোর্স করছি, এতে শিপমেন্ট ৩ দিন পেছাবে। ২ নম্বর, আমরা আমাদের অন্য একটা অর্ডার রিশিডিউল করে এই লাইনে ডাবল শিফটে কাজ করে টাইমলাইন মিট করব। আর ৩ নম্বর? অথবা ৩ নম্বর, যেটুকু দেরি হবে তার ক্ষতিপূরণ হিসেবে আমরা ওই নির্দিষ্ট লটটুকু নিজেদের খরচে এয়ার শিপমেন্ট করে দেব। দারুণ! সংকটকালে বায়ারের সাথে এই স্বচ্ছ যোগাযোগ রক্ষা করা এবং অভিযোগ হ্যান্ডেল করার দক্ষতাই হল ক্লায়েন্ট ধরে রাখার মূল চাবিকাঠি। বায়াররাও তো মানুষ, তারা জানে যে ম্যানুফ্যাকচারিংয়ে সমস্যা হতেই পারে। একদম। কিন্তু সেই সমস্যা লুকিয়ে না রেখে আপনি কতটা প্রফেশনালি সেটা সমাধান করছেন, তার ওপর ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে আপনাকে আরও অর্ডার দেবে কিনা। মানে ক্রাইসিসের সময় আপনি কিভাবে কমিউনিকেট করছেন, সেটাই আপনার সবচেয়ে বড় অডিট। ঠিক তাই। আর গাইডলাইনে একেবারে শেষের দিকে লিডারশিপ, টিম বিল্ডিং এবং ফিউচার ভিশন নিয়ে কথা বলা হয়েছে। বোঝাই যাচ্ছে একজন ম্যানেজার শুধু আজকের আগুন নেভাবেন না। না, তাকে ভবিষ্যতের কথাও ভাবতে হবে। হ্যাঁ, আগামী ৫ বছর কারখানাটা কিভাবে আরও উন্নত হবে তার একটা ভিশনও তাকে ইন্টারভিউ বোর্ডে দেখাতে হবে। লিডারশিপ ছাড়া হাজার হাজার শ্রমিক এবং বিশাল একটা সাপ্লাই চেইনকে এক সুতোয় গাঁথা অসম্ভব। সত্যি। তাকে এমন একজন নেতা হতে হবে যাকে শ্রমিকরা বিপদের সময় বিশ্বাস করে
আবার বায়াররাও মিলিয়ন ডলারের চেক সই করার সময় যার ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে। দারুণ বলেছেন। আমরা আমাদের আজকের সোর্সগুলোর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পুরো ইন্টারভিউ মাস্টার ক্লাস গাইডলাইন ঘেটে একটা বিষয় স্ফটিকের মতো পরিষ্কার। একজন ফ্যাক্টরি ম্যানেজারের কাজ শুধু কিছু মেশিনের চাকা ঘোরানো নয়, এটা আসলে একটা অসাধারণ মাল্টিডিসিপ্লিনারি প্রফেশন। একদম। একজন ম্যানেজারকে একই সাথে একজন নিখুঁত প্রোডাকশন ইঞ্জিনিয়ার হতে হয়, একজন কঠোর কিন্তু মানবিক HR ডিরেক্টর হতে হয়, একজন ডিপ্লোম্যাটিক ক্রাইসিস ম্যানেজার হতে হয়, এবং সর্বোপরি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য ক্লায়েন্ট কনভার্সন এবং রিটেনশনের মূল কারিগর হিসেবে কাজ করতে হয়। রাইট। এসি রুমে বসে হয়তো একটা প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু বছরের পর বছর একটা বায়ারকে ধরে রাখার আসল জাদুটা ওই কারখানার ফ্লোরে, ওই ম্যানেজারের হাতেই থাকে। পুরো সাপ্লাই চেনের দিকে তাকালে আপনি দেখবেন এই ফ্যাক্টরি ম্যানেজাররাই আসলে গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রির নীরব নায়ক। তাদের দক্ষতা এবং যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার সাহসের উপর ভর করেই পশ্চিমা বড় বড় ব্র্যান্ডগুলো বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে। আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা নতুন এবং গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। জি, বলুন। আমরা দেখলাম একজন ফ্যাক্টরি ম্যানেজারের সবচেয়ে বড় শক্তি হল তার প্রবলেম সলভিং স্কিল, মানবিক বিবেচনা এবং সংকটের সময় বায়ারের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স বা স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা। কিন্তু আমরা তো এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সাপ্লাই চেনের প্রেডিকশন করছে, রোবট নিখুঁতভাবে সেলাই করছে, হ্যাঁ, অটোমেশন তো হচ্ছেই, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে লাইন ব্যালেন্সিং করে দিচ্ছে। ম্যানুফ্যাকচারিংয়ের এই অটোমেশনের যুগে ফ্যাক্টরি ম্যানেজারের এই যে মানুষের ইমোশন বোঝার ক্ষমতা বা হঠাৎ আসা কোনো সংকটের ডিপ্লোমেসির মাধ্যমে বায়ারকে শান্ত করার দক্ষতা, এগুলো কি একসময় অপ্রয়োজনীয় হয়ে পড়বে? এটা একটা খুব বড় প্রশ্ন। নাকি চারপাশের সবকিছু যখন যন্ত্রের হাতে চলে যাবে তখন এই মানবিক সহানুভূতি এবং লিডারশিপ স্কিলটাই হয়ে উঠবে সবচেয়ে দুর্লভ এবং সবচেয়ে দামি হাতিয়ার, যা কোনো AI কখনো রিপ্লেস করতে পারবে না? সত্যি ভাবার মতো একটা বিষয়। আমাদের শ্রোতারা এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখতে পারেন যে আসল ক্ষমতাটা কার হাতে। আজ এ পর্যন্তই।